মাত্রই নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে সিঁড়ি দিয়ে নামছে তে। দেখে মনে হচ্ছে এই বাড়ির মানুষ না, কোনো চোর চুরি করতে এসেছে এই বাড়িতে। সিঁড়ি দিয়ে হল রুমে নেমেই এদিক ওদিক তাকিতাকি করছে। তখনই দেখতে পাই তের একমাত্র ভাবি জিমিন কি যেন কাজ করছে। তে তো দ্রুত সেদিকে এগিয়ে যায় আর বলে, ভাবি এখানে কি করছো? তুমি আজকে অফিসে যাও নাই? আরে তে তুমি? আর আমি আজকে কেন অফিসে যাব? আজকে তো ফ্রাইডে। ওহ সরি, আমার তো মনেই ছিল না। আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো এই মাত্র বাড়ি থেকে বের হলো, কোথায় গেল কে জানে। ও আচ্ছা, আর জাঙ্কুক ভাইয়া কোথায়? তাকে তো দেখেছিলাম অনেকক্ষণ আগে বাসা থেকে বের হয়ে যেতে, এখন বাসায় এসেছে কিনা সেটা তো বলতে পারছি না। যাক বাবা, তার মানে বাসায় নেই। আমি ওই অসভ্যটার সাথে একদমই কথা বলবো না, একদমই কথা বলবো না। কেন ননদিনী, তোমাকে আবার জাঙ্কুক কি করলো? তুমি বলছো কি করলো? কালকে দেখলে না আমাকে কিভাবে ধমকালো? আমাকে কেন ওর সব কথা শুনে চলতে হবে? আমি একদমই শুনবো না। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে কালকে প্ল্যান করেছিলাম, আর আমার আনন্দটা কিভাবে মাটি করে দিল, আমাকে যেতেই দিল না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে ওর সাথে কথা বলতে হবে না। এখন যাও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করো। আমি ফ্রেশ হয়ে এসেছি, এখন শুধু ব্রেকফাস্ট করব। আর শোনো ভাবি, ও গেট দিয়ে ঢুকতে নিলেই আমাকে বলবে, আমি এক ধরে আমার নিজের রুমে চলে যাব। আমি ওর সামনেও যাব না, ওর সাথে কথা বলবো না। ওকে, বাসায় ঢুকতে নিলেই আমি তোমাকে বলবো। তেজিমিনের কথা শুনে টেবিল থেকে ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে এসে সোফার উপর বসে পড়ে আর টিভি ছেড়ে টিভি দেখতে দেখতে আরাম মতো ব্রেকফাস্ট করতে থাকে। ও হচ্ছে তে, পুরো নাম কিম তাইয়েন, বাবার নাম জেহব আর মার নাম ওয়াইন। ওর একমাত্র বড় ভাই হচ্ছে মিন ইয়ংগি ওরফে সুগা, আর সুগার আদরের বউ হচ্ছে জিমিন। ওদের 5 থেকে 6 মাস আগে বিয়ে হয়েছে নতুন। আর জিয়ন জাঙ্কুক হচ্ছে তের চাচাতো ভাই, নামজুন আর জিনের একমাত্র ছেলে। আর ছোট বোনের নাম জিকিতা। ওদের জয়েন্ট ফ্যামিলি। জাঙ্কুক আর সুগা একই বয়সের, তবে সুগা আগে বিয়ে করে ফেললেও জাঙ্কুক এখনো বিয়ে করতে পারেনি, কারণ সে তো তার ভালোবাসার মানুষটাকে পায়নি। বড় ভাই নামজুন আর ছোট ভাই জেহব, ওদের মধ্যে অনেক মিল আর ভালোবাসা, যার কারণে ওরা এখনো জয়েন্ট ফ্যামিলি হয়েই আছে। তের ব্রেকফাস্ট প্রায় শেষ, আর 2 বার মুখে নিলে প্লেট একদম খালি হয়ে যাবে। এমন সময় তের ভাবে জিমিন হঠাৎই চিল্লিয়ে বলে উঠলো, তে জাঙ্কুক আসছে কিন্তু। তুমি যদি ওর সাথে কথা বলতে না চাও আর দেখাও করতে না চাও, তাড়াতাড়ি করে তোমার রুমে চলে যাও। কি বলছো কি ভাবি? আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও। শালা আমার খাবারটাও ঠিক মতো খেতে দেবে না, তোর কপালে কোনোদিন বউ জুটবে না দেখিস। এই কথা বলেই তে দৌড়াতে নিজের রুমে চলে যায়। এক দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় আর দরজার সাথেই হেলান দিয়ে হাঁপাতে থাকে। আমি বলেছি না ওর সাথে আমি আর কথা বলবো না, দেখাও করবো না। আমাকে শুধু জ্বালানো, তাই না? এবার মজা বোঝাবো। উফ বাবা, পানিটাও খেতে পারলাম না অসভ্যটার জন্য। বাসায় কি এখনই আসতে হলো? একটু পরে আসলে হতো না? কার উপর এত ক্ষেপে আছিস তে? জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে? তো আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে শুনি? না মানে তুমি তো বাইরে ছিলে, আর এটা তো আমার রুম। হাই খোদা, আমি কোথায় এসে পড়লাম? এটা তো এই বজ্জাতকারী রুম, আমি এখানে কিভাবে ঢুকে পড়লাম? তুই এটা কি করেছিস? আজকে তুই শেষ। কি রে, এটা তোর রুম? চারদিকে আরেকবার ভালো করে দেখ তো এটা কার রুম, আর এভাবে দৌড়ে পালাচ্ছিস কার থেকে? সরি জাঙ্কুক ভাইয়া, অ্যাকচুয়ালি আমি এক দৌড় দিয়ে ঢুকে পড়েছি, আমি বুঝতেই পারিনি যে এটা তোমার রুম। আমি এক্ষুনি চলে যাচ্ছি, দাঁড়াও, আর আসবো না। কথাটা বলেই তে উল্টো দিকে ঘুরে দরজার হ্যান্ডেল ধরে বারবার দরজাটা খুলতে লাগে, কিন্তু দরজাটা তো মোটেও খুলছিল না। তে এত টানাটানি করছিল তবুও দরজাটা খুলছিল না। জাঙ্কুক তো বসেছিল। জাঙ্কুক উঠে আস্তে আস্তে বলতে লাগলো, দরজা তো লক হয়ে গেছে, ও দরজা তো আর খুলবে না। আমার কাছের চাবি ছাড়া ওই দরজা খোলা তোর 14 গোষ্ঠীর কাছেও অসম্ভব। মানে কি? এটা লক হয়ে গেল কিভাবে? আমি কি লক করে ফেলেছি? এবার আমি কি করব? এবার আমি কোথায় পালাবো এর থেকে? এদিকে জাঙ্কুক আস্তে আস্তে উঠে এসে তের দুপাশে হাত রেখে তেকে পিন করে দরজা আড়াল করে দাঁড়িয়ে পড়ে। তো এখনো দরজাটা টানাটানি করেই চলেছে। জাঙ্কুক ভারী কণ্ঠে বলে উঠলো, শুনলাম তুই নাকি আমার সাথে আর কখনো কথাই বলবি না, আমার সামনেও আসবি না। তো এখন আমার রুমে কি করছিস তুই? দেখলি ভাগ্যের কি খেলা, সেই তো আমার রুমে এসেই পড়লি। জাঙ্কুকের ভারী কণ্ঠ শুনে তে তো সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়েছে এবং তাকাতেই দেখলো জাঙ্কুক তো ওর একদম মুখের কাছে এসে কথাটা বলছে। জাঙ্কুককে এতটা কাছে আসতে দেখে তে কেমন যেন অস্থিরতা বোধ হতে লাগলো। প্লিজ জাঙ্কুক ভাইয়া, এখান থেকে সরো, আমি বাইরে যাব। তোর কি মনে হয় আমি এখন তোকে এখান থেকে যেতে দিব? মানে যেতে দিবে না মানে? রাগ হয়েছে না? খুব রাগ হয়েছে। কালকে আমি টই টই করে ঘুরতে যেতে দেইনি, আর আমার উপর খুব রাগ হয়েছে। তো হবে না, আমি কত সুন্দর হয়ে রেডি হলাম আর তুমি আমাকে যেতেই দিলে না। আর একদিন ওভাবে বাইরে যাওয়ার জন্য রেডি হওয়া দেখলে না ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কেন, আমি কি যেতে পারি না? আমি তোমার কথা কেন শুনতে যাবো? শুনবি না আমার কথা? না শুনবো না। সত্যি শুনবি না? না 100 বার না, বললাম তো শুনবো না। সত্যিই শুনবি না? এবার জাঙ্কুকের কথা বিপরীতে কিছু বললো না, চুপচাপ আছে।
কি হলো বল, শুনবি কি শুনবি না? কেন শুনবো আমি তোমার কথা? কোন কারণে শুনবো? তে এই কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক তো ওর মুখটা আরো কাছে নিয়ে যাচ্ছিল, যেটা দেখে তে তো একদম স্টিল হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। জাঙ্কুকের দৃষ্টিতে ঠোঁটের দিকে ছিল। জাঙ্কুককে এত কাছে আসতে দেখে তে ঠোঁটটা তো এখন মৃত কাঁপছিল। এবার তে জাঙ্কুককে একটু ধাক্কা দেওয়ার সুরেই বলে উঠলো, কি করছো কি জাঙ্কুক ভাইয়া? ছাড়ো আমাকে, আমি বাইরে যাব। তের কথাতে সঙ্গে সঙ্গে জাঙ্কুকের ধ্যান ভেঙে গেল। এবার জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকালো। তে তো বারবার ঢোক গিয়েছিল, জাঙ্কুকের থেকে ছুটেও পালাতে পারছিল না, কারণ দরজা তো লক। জাঙ্কুক ভাইয়া প্লিজ লকটা খুলে দাও, আমি বাইরে যাব, আর কখনো তোমার রুমে আসবো না। আমি তো ইচ্ছা করে আসিনি, বললাম তো হঠাৎ করে চলে এসেছি। আমি নাকি অসভ্য বজ্জাত আরো কত কিছু না বললি, আমি তো উপর থেকে সবই শুনলাম। তাহলে এমনি এমনি তোকে কিভাবে ছেড়ে দিই বল? তার মানে তুমি বাসাতেই ছিলে? কখন এসেছো? কেন আমি বাসা থেকে কখন বের হব, বাসায় কখন আসবো, সেটা কি তোকে বলে বলে করব? আমি সেটা একদমই বলিনি। আমি এবার বাবা কারোর উপর এত অধিকার খাটাতে পারি না। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি তোর উপর অধিকার খাটাই? আমি সেটাও বলিনি। তাহলে আমার জান তুই কি বলতে চাচ্ছিস? কি বলে তুমি আমাকে? যা শুনতে পাসনি শুনতে হবে না, এখন রুম থেকে বের হ বলছি, নাছাড়া কিন্তু তোর খবর আছে। আমি তো বলছি আমাকে লকটা খুলে দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দেখ লক খুলে দিয়েছি, তাড়াতাড়ি রুম থেকে বের হ, নাছাড়া কিন্তু কি করবে তুমি? আবার মুখে মুখে কথা বলে। জাঙ্কুকের ধুমুকে দরজাটা খুলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যায় এবং নিজের রুমে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। এদিকে দেখে এভাবে দৌড়ে পালাতে দেখে জাঙ্কুক তো মিটিমিটি করে হাসছিল। তুই কবে বুঝবি রে আমি তোর উপর কেন অধিকার খাটাই? তোকে আমি একা একা কোথাও যেতে দেই না, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, তুই কবে বুঝবি? তুই তো সেই আগের ছোটতে নেই, তাহলে একটা কথা বলে কেন আমার উপর এভাবে অভিমান করে থাকিস? তুই কি আমার আচরণে সত্যি বুঝতে পারিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? জাঙ্কুক তো মনে মনে তেকে নিয়ে এসব কথাই চিন্তা ভাবনা করছিল। অ্যাকচুয়ালি জাঙ্কুক বাইরে গিয়েছিল ঠিকই, কিন্তু অনেক আগেই বাসায় চলে এসেছে। জাঙ্কুক যে এসেছে এটা জিমিনও দেখতে পায়নি। আর তখন যে বললো যে জাঙ্কুক আসছে, তে তাড়াতাড়ি তুমি রুমে যাও, তখন অ্যাকচুয়ালি জাঙ্কুক না সুগা আসছিল, জিমিন তো সেটা খেয়ালই করেনি। আর তেও এক প্রকার পাগলের মতো দৌড়ে রুমে ঢুকতে নিয়ে জাঙ্কুকের রুমে ঢুকে পড়েছে। অন্যদিকে তে নিজের রুমে গিয়ে মনে মনে ভাবতে লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভেবেছিলাম আজকের দিনটা অন্তত কথা বলবো না, সেই সকাল সকালেই কথা বলে ফেললাম। ধুরু, আমার পুরা কপাল, ভালো লাগে না আমার আর। কথাটা বলে তে বেডের উপরে ঠাস করে শুয়ে গড়াগড়ি করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো কালকের কথা। চলো আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, অ্যাকচুয়ালি কালকে কি হয়েছিল যার জন্য তে জাঙ্কুকের উপর অভিমান করেছে। একটা মেরুন রঙের শাড়ি পরে সুন্দর করে সেজে মেজে সিঁড়িতে নামছে তে। দেখতে মাশাআল্লাহ পরীর চেয়ে কম লাগছে না, যে কেউই দেখলে ফিদা হয়ে যাবে। তে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তাই বন্ধু বান্ধবীদেরও কোনো অভাব নেই। মূলত বন্ধু আর বান্ধবীদের সাথে ঘুরতে যাবে আর ছবি তুলবে বলে এভাবে সেজেছে। একদম সিম্পল লুকে দেখে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। হল রুমে শুধু জিমিন আর জাঙ্কুক বসেছিল। তের মা আর বড় আম্মু কিচেন রুমে রান্না করছিল। তের বড় ভাই সুগা বাবা আর ওর বড় আব্বু অফিসে ছিল। জাঙ্কুকে কেন জানি না আজকে একটু সকাল সকাল অফিস থেকে চলে এসেছে। ওদের বিশাল বড় বিজনেস আছে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি তাই সবাই একসাথে সামলায়। তে হল রুমে নেমে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসবো, ঠিক আছে? কি বললি? বললাম তো কথাটা শুনতে পাওনি? আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাচ্ছি আর ওদের সাথে অনেকগুলো ছবি তুলবো, তাই বাইরে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসবো। তুই শাড়ি পরে বাসা থেকে বের হবি? তুই এভাবে বের হয়ে দেখ, তো ঠ্যাং ভেঙে আমি রুমে বসিয়ে রাখবো। কি বললে তুমি? আমি যাবো মানে যাবো। যা, তোকে বাধা দিচ্ছে কে? যে দেখ। বড় আম্মু দেখো, জাঙ্কুক ভাই আমাকে যেতে দিচ্ছে না। তোর বড় আম্মু কেন? তোর 14 গোষ্ঠী এসে বললেও আমি এভাবে তোকে বাইরে যেতে দেব না। সমস্যা কোথায়? বলছি তো সন্ধ্যার আগে ফিরে আসবো। ভাবি প্লিজ তুমি জাঙ্কুক ভাইয়াকে বলো। ভাবি কিছুই বলবে না, কারণ ভাবি খুব ভালো করে জানে আমি কেন তোকে যেতে দিব না। কি হয়েছে? তে এভাবে কাঁদছে কেন? ও মা, আমার সোনা মাটাকে দেখতে না একদম পরীর মতো লাগছে। বড় আম্মু জাঙ্কুক ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না। আমি বলেছি আমি সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবো। আজকে আমার ফ্রেন্ডরা মিলে একটু প্ল্যান করেছি, আমরা কয়টা ছবি তুলবো, তাই শাড়ি পরেছি। কি রে, কেন যেতে দিচ্ছিস না তুই ওকে? আম্মু প্লিজ ওকে আর মাথায় তুলো না, আমি এভাবে ওকে বাইরে যেতে দিব না। জাঙ্কুক একদম ঠিক বলেছে, শাড়ি পরে কেন ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে হবে? অন্য কোনো ড্রেস ছিল না নাকি? আম্মু তুমিও। তোর আমি যাবই না। তোকে যেতে দিলে তো তুই যাবি। জাঙ্কুক তুই চুপ করবি? মেয়েটা কত শখ করে সেজেছে বলতো। আর ছোট তুইও না। না এভাবে যেতে হবে না। বড় আপা তুমি লাই দিও না তো ওকে, ও আদরে আদরে একদম বাদর হয়ে গেছে। আমাকে কেউ ভালোবাসে না, আমি আর এই বাড়িতেই থাকবো না, কোথাও যাবো না। দেখে এভাবে নিজের রুমের দিকে
চলে যেতে দেখে জাঙ্কুককে এদিকে একটু আর চোখে তাকায়। জিমিন জাঙ্কুককে একটা খোঁচা মেরে বলে ওঠে, তোমার বউকে এখন সামলানো মুশকিল আছে জাঙ্কুক। যাও এবার কিছু বলে সান্ত্বনা দাও, তাছাড়া এক মাসও কথা বলবে না। যে অভিমানী বউ তোমার। ঠিক বলেছো ভাবি, দেখি কিছু বলে কান্নাটা থামানো যায় নাকি। জাঙ্কুক এমনটা কেন করলে ওর সাথে? আহা আম্মু বুঝতে পারছো না কেন? ওইভাবে বাইরে গেলে সবাই ওর দিকে বাজে নজরে তাকাবে, আর আমি যেটা সহ্য করতে পারবো না। কথাটা বলেই জাঙ্কুক আর কোনো দিকে না তাকিয়েই উপরের দিকে চলে গেল। এদিকে নিজে যে যার কাজে চলে গেল। অ্যাকচুয়ালি জিমিন আর সুগা জানতো জাঙ্কুক থেকে কতটা ভালোবাসে, আর তাই জিমিন জাঙ্কুককে এভাবে বললো। এদিকে তে ওর ফ্রেন্ডকে ফোন করে বলছে, হ্যালো লিসা, আমি যেতে পারবো না। কেন রে তে আসতে পারবি না? আমরা তো বললাম সবাই মিলে আজকে ছবি উঠবো, আর তোকে তো শাড়ি পরে আসতে বলেছিলাম। আমি রেডি হয়েছিলাম, কিন্তু ওই বজ্জারটা আমাকে যেতে দিল না। বজ্জারটা কি শুনি? ওই যে আমার চাচাতো ভাই জাঙ্কুক, ও আমাকে যেতে দিল না। আমি যাবো না, পরে কথা বলবো, বাই। কথাটা বলে তে ফোনটা কেটে দিল। সঙ্গে সঙ্গে জাঙ্কুক এসে তে রুমের দরজায় টোকা মারলো। তে দরজাটা খোল তো। পারবো না, দরজা খুলবো না। আমি বলছি দরজাটা খোল, না ছাড়া কিন্তু তোর খবর আছে। কেন সবার সামনে বকা দিয়ে শান্তি হয়নি, এখন নিজে একা একা এসেছো বকা দিতে? বকা দিব না, খোল বলছি। আমি পারবো না, আমি দরজা খুলবো না। দরজা যদি না খুলিস তাহলে কিন্তু ভেঙে ফেলবো। আরে কি বলছো, কি ভেঙে ফেলবে মানে? তোর কি বিশ্বাস হচ্ছে না? তুই তো জানিস তে আমি কি করতে পারি আর কি করতে না পারি। আচ্ছা আচ্ছা খুলছি দাঁড়াও। কথাটা বলে তে সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা খুলে দিল। জাঙ্কুক দ্রুত করে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল, আর থেকে একটা হাঁচকা টান দিয়ে দেওয়ালের সাথে পিন করে ফেলেছে। কি করছো কি জাঙ্কুক ভাইয়া, ছাড়ো আমাকে। তোর কলিজা তো কম না? আমি তো দেখছি তোর পা থেকে মাথা পর্যন্তই কলিজা। না হলে কার অনুমতিতে তুই এভাবে শাড়ি পরে বাইরে যাচ্ছিস? কেন আমার ইচ্ছা অনিচ্ছা নেই নাকি? তোমরা যা বলবে তাই? না রে, আমরা যা বলবো তাই না, কিন্তু একটা কথা কি শুনবি? কি কথা? কি কথা শোনাতে আর বাকি রেখেছো? হ্যাঁ, এটা শোনাতে একদমই বাকি রয়ে গেছে। মানে? বলছি যে তোকে দেখে তো আমি নিজেকেই কন্ট্রোল করতে পারছি না তে। এভাবে শাড়ি পরে মহল্লার রাস্তা দিয়ে হেঁটে যাবি, তোর ওই শাড়ির আঁচলের সাথে কয়জন ছেলে পিছ ধরবে তুই কি জানিস? তুই কি ছোটতেই কিছুই বুঝতে পারিস না আমি কেন তোকে এভাবে বাইরে যেতে দিলাম না? তাহলে কি আমি কখনো শাড়ি পরবো না? আমার কি শাড়ি পরতে ইচ্ছা করে না। এভাবে শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়াস না তে। বউ ভেবে যা তা উল্টাপাল্টা করে ফেলবো, নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো না। কথাটা মনে পড়তেই তে তো লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসেছে। আচ্ছা, জাঙ্কুক ভাইয়া কি আমাকে কিছু বোঝাতে চায়? কেন জানি না মনে হচ্ছে জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে। না কি বলছি আমি এসব? ও তো আমার চাচাতো ভাই হয়, তাহলে ও আমাকে কিভাবে ভালোবাসতে পারে? কিন্তু জাঙ্কুক ভাইয়া বারবার বলে তুই কি বুঝিস না, আমাকে এমন কি বোঝাতে চায়? আর যদি আমাকে ভালোই বাসে তাহলে মুখে কেন কিছু বলে না? আচ্ছা, আমি কি জাঙ্কুক ভাইয়াকে জিজ্ঞাসা করব যে সে আমাকে সত্যি ভালোবাসে কিনা? কিন্তু এভাবে সরাসরি তো জিজ্ঞাসা করতে পারবো না। এইসব কথা ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে তের ফোনটা বেজে উঠলো। তে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো লিসা ফোন দিয়েছে। তে তো সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো আর কানে ধরেই বলল, হ্যালো লিসা, কি বলবি বল? আবার যেন বলিস না যে ঘুরতে যাবি হ্যান ত্যান। আরে আমি তো তোকে সেই সম্পর্কে ফোন দিয়েছি, তুই কালকে না এসে অনেক বেশি ভালো করেছিস বান্ধবী। কেন কালকে কি হয়েছে? আর বলিস না, যেখানে ঘুরতে যেতে চেয়েছিলাম সেখানে তো বিশাল বড় গন্ডগোল লেগেছে। আমরা তো গিয়ে প্রায় ফেসেই যাচ্ছিলাম। তুই না এসে অনেক ভালো কাজ করেছিস। তোর বাপ ভাইরা যা, যদি একবার ফেসে যেতাম তাহলে তো একদম শেষ। কি বলছিস কি লিসা? তুই রোজি তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ আমরা ঠিক আছি। তুই কালকে ভার্সিটিতে চলে আসিস, ঠিক আছে? ওকে সাবধানে থাকিস। আরে ঠিক আছে। লিসা ফোন কেটে দিতে না দিতেই তে তো চোখ চড়ক গাছে। তাহলে তো জাঙ্কুক ভাইয়া কালকে আমাকে আটকে ভালোই করেছে। আমি যদি কালকে যেতাম আর যদি কোনো বিপদ হতো তাহলে সব দোষ তো আমার ঘাড়ের উপর এসে পড়তো। আমি বুঝি না জাঙ্কুক ভাইয়া কিভাবে টের পেয়ে যায় যে আমি কোনো এক জায়গায় গিয়ে বিপদে পড়তে পারি, যার কারণে আমাকে যেতে দিতে চায় না। সব জায়গায় যেতে তো বারণ করে না, তার মানে কি ভাইয়া জানতো যে ওখানে কোনো বিপত্তি হবে? তে তো এসব কথাই ভাবছিল। বিকালের দিকে কিছু মানুষের তেদের বাড়িতে আগমন ঘটে, যেখানে তে খালামণিরা এসেছিল আর জাঙ্কুকের খালামণিরা এসেছিল, সাথে ওদের একজন ফুবুও এসেছিল। সবাইকে দেখে তো তে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়, কিন্তু একজনকে দেখে তে মোটেও খুশি হতে পারে না, যেটা হচ্ছে জাঙ্কুকের খালাতো বোন জেনি। জেনি তো আসেই শুধুমাত্র জাঙ্কুকের জন্য। জাঙ্কুকের খালামণি জিসু, তার দুই ছেলে মেয়ে, এক হচ্ছে জেনি আর জেনির একটা বড় ভাই আছে যে বিদেশে থাকে। আর তের খালামণি হচ্ছে গয়ন, তার দুই মেয়ে, বড় মেয়ে ন্যান্সি আর ছোট মেয়ে হানি। আর জাঙ্কুক সুগাদের ফুবু হচ্ছে সেলিনা, তার বড় একটা ছেলে আছে কিন্তু সে আসেনি। সেলিনার সাথে শুধু তার মেয়ে সানা এসেছে। সবাইকে আসতে দেখে তো তে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায় আর সবার সাথে গিয়ে ভালোভাবে কথা বলে। এদিকে জেনি গিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগে, জাঙ্কুক ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি আর কেমন থাকবো বলো,
তবে তোমাকে এখন দেখতে পেয়েছি না, আমি এখন অনেক বেটার আছি। আস্তে না আস্তে নাকামো শুরু করে দিয়েছে। তোমাকে দেখেছি না, অনেক বেশি বেটার আছি, আর মনে হয় বেটার থাকে না। সবাই তো হল রুমে বসে গল্পই করছিল। ওয়াইন আর জিন ওদেরকে নাস্তাও দিয়ে গেছে। হঠাৎ করে সেলিনা বলে উঠলো, তে তো অনেক বড় হয়ে গেছে আর অনেক সুন্দরও হয়ে গেছে। কি গো ছোট ভাবি, তোমার মেয়েটাকে না হয় আমার ছেলের সাথেই দিও। কথাটা শুনতে না শুনতেই সবাই যেন হা করে তের দিকে তাকিয়েছে, আর এদিকে শুধুমাত্র জাঙ্কুক সেলিনার দিকে তাকিয়েছে। কি বলছেন আপা, আপনার ছেলে আর আমার মেয়ে? আমার মেয়ে তো গ্রাজুয়েশনই কমপ্লিট করেনি। তো কি হয়েছে, আমার ছেলে দুই একবার বলেছে তের কথা, আর আমারও তো তেকে অনেক বেশি পছন্দ। ভেবেছিলাম আগেই কথাটা বলবো, কিন্তু এখন মনে পড়লো তাই বললাম। কেন ফুপি, পৃথিবীতে কি আর ছেলের অভাব আছে যে তোমার ছেলের সাথেই আমার বোনের বিয়ে দিতে হবে? এমন করে বলছিস কেন সুগা? আমার ছেলে দেখতেই খারাপ না কর্মেই খারাপ? না না, আমি তো সেটা বলছি না, তোমার ছেলে তো অনেক পারফেক্ট, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি বলছি কি, আত্মীয়ের মধ্যে আত্মীয় করার আর কি দরকার আছে? তে তুই না বললি তোর সামনে এক্সাম, তাহলে এখানে বসে বসে সবার সাথে গল্প করছিস কেন? কি রে বাবা, আমি আবার কখন বললাম আমার সামনে এক্সাম? জাঙ্কুক ভাই এসব কি বলছে? কি রে, তুই এখন এখানে পুতুলের মতো বসে আছিস? যা নিজের রুমে যা। এই ছেলেটা যে কেন সবসময় আমার সাথে এরকম করে আমি বুঝতেই পারি না। কথাটা বলে তে জাঙ্কুকের দিকে একটু ভুরু কুঁচকিয়ে নিজের রুমের দিকে চলে যায়। দেখবো দেখবো, বোনকে তো বিয়ে দিতে হবে না, শুধু রুমে পাঠিয়ে দিলেই হলো। ওহ প্লিজ ফুপি, এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি, দেই না। এসব বিয়ে টিয়ে টাইপ এখানে টেনে এনো না প্লিজ। এমন করছে যেন বোনটাও নিজেরই। আদিক খেতে দেখলে বাঁচি না। জাঙ্কুকও আর কারোর সাথে কথা না বলে বাহিরের দিকে চলে গেল। জাঙ্কুকে দেখে বোঝা যাচ্ছিল ও বেশ রেগে গেছে। কি ব্যাপার, তের বিয়ের কথা বলাতে জাঙ্কুক ভাইয়া এত ক্ষেপে গেল কেন? কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি তো জাঙ্কুক ভাইয়াকে চাই, আমি তো ওকে ছাড়া বাঁচবই না। যেহেতু বাড়িতে অনেক অনেক মেহমান এসেছে, তাই জিন সুগাকে বলে দিয়েছিল কিছু খাবার নিয়ে আসতে। জাঙ্কুক আর সুগা মিলে সবার জন্য বেশ কিছু মজার মজার খাবার এনেছে। ছোটরা বসে সেগুলোই খাচ্ছিল আর টিভি দেখছিল। খাবার কিনে দিয়ে যাওয়ার পরে জাঙ্কুক আর সুগার কি যেন একটা কাজ পড়ে যায়, তাই তো ওরা অফিসের দিকে ছুট লাগিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও সুগা আর জাঙ্কুকের বাড়িতে আসার নামই নেই। সবাই খাচ্ছিল আর টিভি দেখছিল, কিন্তু সবাই খেলেও তে খাচ্ছিল না। তে কেন জানি না সবার খাওয়া দেখছিল। তে তো সেই ফার্স্টে একটা চিকেন ফ্রাই নিয়েছে, এরপর আর কিছুই খায়নি। জিমিন তো সেই অফিস থেকে এসে কিছু কাজে ব্যস্ত ছিল, মাত্রই ওদের সাথে এসে একটু আড্ডায় জমে উঠেছে। সবাই খেতে খেতে যখন সব খাবার প্রায় শেষ হয়ে যায়, তখনই তে চিল্লিয়ে বলে ওঠে, কি রে জিকিতা, রাক্ষস নেই, একা সব খেয়ে ফেলছিস? জাঙ্কুক ভাইয়া আর সুগা ভাইয়ের জন্য রাখ। আরে ভাইয়ারা খাবে না, আমি খেয়ে ফেলি। রাক্ষস নিয়ে একটা, তুই জানিস না ভাইয়ারা চিকেন ফ্রাই কত পছন্দ করে? অন্তত দুইটা দুজনের জন্য রাখ, এতগুলো খাবার এনে দিয়ে গেল, কিচ্ছু রাখবি না? ধরো বাবা, ওরা কিনে খাবে, ওদের কাছে টাকার অভাব আছে নাকি? দেখলে ভাবি, তোমার ছোট ননদ সব খেয়ে ফেললো, ভাইয়াদের জন্য কিচ্ছু রাখলো না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তে, কিছু হবে না, ওরা খাবে না। হ্যাঁ, তে তো ঠিকই বলেছে। জাঙ্কুক ভাইয়া এতগুলো খাবার এনে দিয়ে গেল, ভাইয়ার জন্য কিছু রাখা অবশ্যই উচিত ছিল। সেটাই তো জেনি, দেখলে কতবার করে বললাম তাও শুনলো না। যা খা, রাক্ষস নি, আমি আর কিছু বলবো না। করবে তোমরা নাকি আমি আম্মুকে ডাক দিব? দে না ডাক দে, তার ছেলের জন্য কিছুই রাখিসনি, বড় আম্মু এসে তোর পিঠের উপরে ঝাড়ু ভাঙবে। কথাটা বলে তে আর কোনো কিছু কাউকে না বলে দৌড়ে কিচেন রুমের দিকে চলে গেল। তেকে কিচেন রুমের দিকে যাওয়া দেখে জিমিন একটু অবাক হয়ে তাকালো। আরে তে, কিচেন রুমে যাচ্ছ কেন, কি করবে? তে একটা ফ্রাই প্যান আর একটা খুন্তি হাতে নিয়ে এসে বলল, জাঙ্কুক ভাইয়া আর সুগা ভাইয়ের জন্য আমি চিকেন ফ্রাই বানাবো, ভাবি তুমি আমাকে হেল্প করবে না? আরে ওসবের আবার কি প্রয়োজন, বাদ দাও না তে। ভাবি তুমি আমাকে মানা করো না তো, তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে কিন্তু আমি একাই করব। তখন খেতে না স্বাদ হলে আমার কিছু করার নেই। আমি জানি ওই দুইটা এসে আমাকেই বলবে আমি সব খেয়ে ফেলেছি, আমাকে রাক্ষস নি বলবে। আরে কিছু বলবে না, আমি বলবো বলছি, তুমি আমাকে হেল্প করবে কিনা সেটা বলো। হ্যাঁ হ্যাঁ করব, অবশ্যই করব। তখন তো তে জিমিনের হাত ধরে টেনে কিচেন রুমে নিয়ে যায়। এইসব দেখে জেনি আবার মনে মনে বলছিল, বুঝলাম না সত্যি ওদের উপর মায়া থেকে করছে না অন্য কোনো কাহিনী আছে। এদিকে জিমিন আর তে প্রায় চিকেন ফ্রাই বানিয়ে ফেলেছে। অবশ্য তে জিমিনকে বেশি ছুতেই দেয়নি, শুধু একটু সাহায্য নিয়েছে। এদিকে জিন আর ওয়াইন এসব দেখে তো পুরোই হতবাক হয়ে গেছে। শুধুমাত্র জাঙ্কুক আর সুগার জন্য তে কিচেন রুমে গেল আর ওদের জন্য চিকেন ফ্রাই বানাচ্ছে, এটা ভাবতেই ওরা যেন একদম অবাক হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আর সুগা একসাথে দুজন বাড়িতে ফেরে। ওরা দুজন বাড়িতে পা রাখতে না রাখতেই হঠাৎই জিকিতা বলে ওঠে, যাও যাও, তোমাদের বউরা তোমাদের জন্য খাবার বানাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে খাও। বউরা? এই তুই এসব কি বলছিস? হ্যাঁ না মানে আমি বলতে চাচ্ছি সুগা ভাই আর বউ ভাবি আর তে আপু চিকেন ফ্রাই বানাচ্ছে তোমাদের জন্য, যাও যাও খাও। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক আর সুগার চোখ যেন চড়ক গাছে। ওরা তো দ্রুত কিচেন রুমের দিকে যেতে লাগলো। এই জিকিতা তুমি কি বললে, বউরা মানে?
আর তুমি যেভাবে বলছিলে মনে হচ্ছিল তে জানো জাঙ্কুক ভাইয়ের বউ। না মানে হতেও তো পারে। কি বলে তুমি? আরে না কথার কথা বলেছি তাই আর কি। সেটাই বলো। আমি ভাবলাম আবার কি নাকি। এদিকে সুগা আর জাঙ্কুক কিচেন রুমে যেতে না যেতেই তে আর জিমিন তো বের হয়ে আসছিল। কি রে তে, তুই কিচেন রুমে কি করছিস? আবার দেখছি সাথে জিমিনও আছে। ভাইয়া এত প্রশ্ন করো না তো, যেটা করছি করতে দাও। আমিও তো সেটাই ভাবছি, তুই আবার কবে থেকে বই খাতা বাদ দিয়ে হাড়ি পাতিল সামলানো ধরলি তে? আর তোর হাতে এসব কি কি করেছিস? ওই যে ওদের জন্যই তো তোমরা এতগুলো খাবার এনে দিয়ে গেলে, সবগুলো খাবার খেয়ে ফেলেছে ওরা। ওরা খেয়েছে না তুই খেয়েছিস? দেখলে তো ভাবি, দেখলে। আমি জানি এই দুইটা আমাকেই দোষ দেবে, তাই তো আমি এই যে বানিয়ে ফেলেছি। আচ্ছা, আমাদের জন্য বানিয়েছিস? না, আমার শ্বশুর বাড়ির লোক আসবে তাদের জন্য বানিয়েছি। তাহলে তো টেস্ট করতেই হচ্ছে। ম্যাডামের হাতের রান্না কেমন জানতে হবে না? জাঙ্কুক থাক ভাই, খাস না। ওর হাতের খাবার খেয়ে মুখ পেট একটাও নষ্ট করতে হবে না। কেন কেন, কোনোদিন খেয়েছিলি নাকি? খেয়েছিলাম তো। তুই তো তখন অফিসের কাজে একটু বাইরে গিয়েছিলি। আমার সোনা বোনটা কি যেন রান্না করেছিল, খেয়ে তো পুরো আমার মাথা চক্কর দিয়ে উঠেছিল। ভাইয়া তুমি আমাকে অপমান করছো, তখন তো আমি আরো অনেক বেশি ছোট ছিলাম। এখন তো জিমিন ভাবি আমাকে হেল্প করেছে। আরে ভাই তুই যে কি বলিস না, এত শখ করে আমাদের জন্য বানিয়েছে, আমরা কি না খেয়ে পারি নাকি? তুই আমাকে দে তো, আর কেউ না খেলো আমি তো ঠিক খাবো। জাঙ্কুকের কথাটা শুনে তে যেন বেশ পরিমাণের খুশি হয়ে গেল। জাঙ্কুক তো তের হাতে থেকে বাড়িটা নিয়ে সোজা সোফার উপরে বসে পড়লো। আচ্ছা, মার চেয়ে মাসির দরদ বেশি? আমার ভাইয়া যে দেখছি তোমার দরদই আমার উপর বেশি লাগছে জাঙ্কুক ভাইয়া। অবশ্য আমি তো তোমাকেই টেস্ট করার জন্য বানিয়েছি, কিন্তু না, এবারও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোবাসো কি না। ভাই দেখ, অনেক টেস্ট হয়েছে, খেয়ে দেখবি না একবার? যেরকম তৃপ্তি সহকারে খাচ্ছিস মনে তো হচ্ছে ভালোই হয়েছে, দে একটু খেয়ে দেখি। এটা বলে সুগাও তো গিয়ে জাঙ্কুকের সাথে খাওয়া স্টার্ট করলো। আর তে তো অনেক বেশি প্রশংসা করতে লাগলো। বাহ, কি সুন্দর প্রশংসা শুনছে। বুঝলাম না, আমাদের দেখানোর জন্য কি এই কাজটা করলো নাকি? তবে তে তুমি যতই জাঙ্কুক ভাইয়াকে পটানোর চেষ্টা করো না কেন, আমি তো তোমাকে জাঙ্কুক ভাইয়ার হতেই দিব না। আর না জাঙ্কুক ভাইয়া তোমার হবে, জাঙ্কুক ভাইয়া শুধু আমার। সুগা, বলছি তোর বোনকে এখন বিয়ে দিতে হবে, তো রান্না শিখে গেছে। তাহলে তো তোমাকে সবার আগে বিয়ে দিতে হয় জাঙ্কুক ভাইয়া, কারণ তুমি তো সবার থেকে ভালো রান্না পারো। হ্যাঁ, আমি তো বিয়ে করবই। আমি কি একবারও বলেছি যে আমি বিয়ে করব না? আর এমন একজনকে বিয়ে করব যাকে দেখে তুই হিংসা জ্বলে পুড়ে মরে যাবি। এক্সকিউজ মি, আমি তাকে দেখে হিংসা করতে যাব কেন? কারণ সে যে তোর চেয়েও বেশি সুন্দরী হবে, তাই। আমার থেকে সুন্দর হবে তাই আমি ওকে দেখে হিংসা করব? আজব ব্যাপার না? বড় আপু আসলে আমি এই কথাটা ঠিক বলে দিব। আরে না না না, এসব কথা বলিস না। দেখ, তোর চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছে। আজকে তো মনে হচ্ছে রাতে আর ডিনারই করতে হবে না। কিরে পেতনি, দেখ দেখে কিছু শেখ। আমার তো শিখতে হবে না। আচ্ছা, তার মানে কি জাঙ্কুক ভাইয়া আমার কথা বললো? তাহলে কি জাঙ্কুক ভাইয়াও আমাকে পছন্দ করে আর ভালোবাসে? এদিকে তে সিঁড়িতে উঠছে আর মনে মনে ভাবছে, কি ব্যাপার, জাঙ্কুক ভাইয়া অন্য কাউকে বিয়ে করার কথা কেন বললো? তার মানে কি জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে না? তাহলে আমাকে কি বোঝানোর চেষ্টা করে? এই বলতে বলতেই তে নিজের রুমের দিকে চলে গেছে। জাঙ্কুক ওর বেডের উপরে বসে আছে আর তে জাঙ্কুকের বেডের এক কোণায় বসে বসে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করছে। জাঙ্কুক ভাইয়া, তোমার ওর সাথে এত মারামারি করতে হবে কেন? দেখো তো হাতটার কি অবস্থা করে ফেলেছো। তুই একদম কথা বলবি না, একদম ঠিক করেছি। ওরা তোকে ডিস্টার্ব করবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তাই বলে এভাবে মারামারি করতে হবে যেখানে নিজেরই ক্ষতি হয়েছে? ক্ষতি হলে হোক, আমার প্রতি তোরা তো দরদ কিসের? হ্যাঁ, কেউ আমার জন্য খাবার না রাখলে সেটা বানিয়ে দিবি, এখন আবার বসে বসে হাত ব্যান্ডেজ করছিস। তুমি আমার জন্য মারামারি করতে গিয়ে হাতে আঘাত পেয়েছো, তো এটাতে ব্যান্ডেজ করে দিলে সমস্যা কি? আজকে যদি আমাকেও পুলিশ ধরে নিয়ে যেত তখন তুই কি করতি? কি বললে? তোমাকে কেন পুলিশ ধরে নিয়ে যাবে? তুমি কি কিছু করেছো নাকি? কিছু করিনি, কিন্তু মারামারি তো করেছি। যদি ধরে নিয়ে যেত তাহলে কি করতি? আমি নিয়ে যেতেই দিতাম না, একদমই দিতাম না। আমি যে মারামারি করেছি তোর বড় আম্মু আর তোর বড় আব্বুকে বলিস না, ঠিক আছে? ঠিক আছে, বলবো না, কিন্তু এভাবে আর কখনো মারামারি করবে না। আচ্ছা, মারামারি করবো না। আর একবার শুধু যদি ওদেরকে তোর চারপাশ দিয়ে ঘুরতে দেখেছি না, তাহলে ওদেরকে আমি খুন করে ফেলবো। অবশ্য এখন তোর চারপাশ দিয়ে ঘুরবেও না, কারণ পুলিশ তো এখন ধরেই নিয়ে গেছে। একদম বেশ হয়েছে, আর তোমার এত খুন করতে হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা, তোর কথাই শুনলাম, কিছু করবো না। তুই আমার পাশে একটু বেশ কিছুক্ষণ বসে থাকবি তে? কিন্তু কেন? কেন মানে জানি না, বসে থাকতে বলেছি, বসে থাকবি। এই তো জাঙ্কুকের হাত আরো ভালোভাবে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গিয়েছে। আজকে সকাল সকাল তে ভার্সিটিতে গিয়েছিল। ভার্সিটি থেকে বাড়িতে ফেরার পথে ভার্সিটির কিছু সিনিয়র বখাটে ছেলে তার ফ্রেন্ডদের একদম ঘিরে ধরেছিল। আজকে জাঙ্কুকের অফিসে কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বাসায় ফিরছিল। ভেবেছিল ফেরার পথে তেকে নিয়ে যাবে,
যখন ভার্সিটিতে যায় তখন দেখতে পায় থেকে অনেকজন মিলে অনেক ডিস্টার্ব করছে। তাই জাঙ্কুক সেখানে সেই বখাটে কাই নামের ছেলেদের সাথে অনেক বেশি মারপিট করে। কাইরা বেকুইনরা তো ছেড়ে দেওয়ার মানুষ না, তাই ওরাও অনেক বেশি মারপিট করে। আর জাঙ্কুক মারপিট করতে গিয়েই হাতে প্রচন্ড রকমের আঘাত পায়। পরবর্তীতে সেখানে পুলিশ চলে আসে আর মারামারি থামিয়ে দেয়। পুলিশরা তো কাইদের ধরে নিয়ে যাওয়ার সময় জাঙ্কুককেও নিয়ে যেতে নিচ্ছিল। তখনই তে এসে বারণ করে আর বলে যে কাইরাই ওদেরকে ডিস্টার্ব করছিল। আর জাঙ্কুক ওর চাচাতো ভাই হয়, জাঙ্কুকের তো কোনো দোষই নেই। তাই তো পুলিশরা জাঙ্কুককে ছেড়ে দিয়ে শুধু কাইদেরকে ধরে নিয়ে গেছে। তবে এসব কথা কেউ জানতে না পারলেও জেনি বাহির থেকে শুনে ফেলে। জেনি তো আসার পর থেকে জাঙ্কুকের রুমের আশেপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করছে। জাঙ্কুকের রুমে আসতেই নিয়েছিল তখনই শোনে এইসব কথা। তার মানে খালামণি এসবের কিছুই জানে না। বুঝতে পেরেছি, আমি খালামণিকে সবকিছু বলে দিব। তাহলে খালামণি তেকেই ধোলাই করবে, কারণ ওর জন্যই জাঙ্কুক ভাইয়া হাতে ব্যথা পেয়েছে। আমার জাঙ্কুক ভাইয়া শুধু আশেপাশে থাকা, তাই না তে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোর তো এবার খবর আছে। কথাটা বলেই জেনে তো জিনের রুমের দিকে দৌড় লাগালো। জিনের রুমের সামনে গিয়ে দাঁড়াতেই জিন দেখেই বলে ওঠে, কিরে জেনি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয় মা। খালামণি, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। হ্যাঁ বল, কি কথা? খালামণি জানো, জাঙ্কুক ভাইয়া তে আপুর জন্য মারামারি করতে গিয়ে জাঙ্কুক ভাইয়া হাতে অনেক বড় আঘাত পেয়েছে। মানে কি বলছিস এসব? এরপর তো জেনি সব কথা খুলে বলে যে ভার্সিটিতে কিছু সিনিয়র ছেলেপেলেরা তেকে ডিস্টার্ব করছিল আর জাঙ্কুক তাদের সাথে মারপিট করতে গিয়ে হাতে আঘাত পেয়েছে। কি বলছিস কেশব? দেখি দেখি চল তো কি হয়েছে আমার ছেলের। কথাটা বলেই জিন তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। তৎক্ষণাৎ জাঙ্কুক আর তেও নিচে হল রুমে চলে গেছে। জিন জাঙ্কুকের রুমে জাঙ্কুক আর তেকে দেখতে না পেয়ে নিচে চলে আসে। হল রুমে এই মুহূর্তে সবাই উপস্থিত ছিল। সোজাসুজি জিন তের কাছে গিয়ে বলতে লাগলো, কিরে মা, তোকে নাকি কে কি বলেছে? কে কি বলেছে বল? আরে বড় আম্মু, আমাকে তো কেউ কিছু বলেনি। কে কি বলবে আমাকে? কি বলছো কি তুমি জিন? তেকে আবার কে কি বলেছে? কি হয়েছে আমার মাটার? কেউ বকা দিয়েছে তোকে? আরে বড় আব্বু, আব্বু কিছু হয়নি। আমি তো শুনলাম ভার্সিটিতে তোকে নাকি কে কি বলেছে। জাঙ্কুক, তুই ওদেরকে মেরে পিষে তুই আসতে পারলি না? আম্মু, তোমাকে এসব কথা কে বলেছে? জেনি তো বললো। আর তোর নাকি হাত কেটে গেছে অনেকখানি। কিভাবে মারামারি করিস যে নিজে আঘাত পাস? এমন ভাবে মানবি যেন নিজে আঘাত না পাস। হাতে তো সত্যি কেটে গেছে দেখছি। ব্যান্ডেজ কে করে দিয়েছে জাঙ্কুক? কে করে দিয়েছে ছোট আম্মু? এখন কোনো প্রবলেম নেই, ঠিক আছে। জেনি না বললে তো জানতেই পারতাম না। আচ্ছা ঠিক আছে, তোরা বয়, আমি নাস্তা দিয়ে যাচ্ছি। সবকিছু ঠান্ডা মান্ডা হয়ে যায়, সবাই তো আড্ডা দিতে থাকে। তবে জাঙ্কুক বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে জেনির দিকে তাকাচ্ছিল। ধুর বাবা, কি ভাবলাম আর হলো কি? ভেবেছিলাম তেকে সবাই মিলে বকা দিবে যে জাঙ্কুক ভাইয়া হাতে আঘাত পেয়েছে। তুই এই ছেলেদের সাথে কি এমন করছিলি? তা তো হলোই না, উল্টো তেকে সবাই ভালোবাসছে। আমি বুঝি না এই ফ্যামিলির কাণ্ড কারখানাটা কি। দেখতে দেখতে মাঝখানে কেটে গেছে আরো 2টা দিন। জেনিরা কালকেই সবাই চলে যাবে। ইতিমধ্যে তের খালামণি ন্যান্সি আর হানি ওরাও চলে গেছে। শুধুমাত্র জাঙ্কুকের খালামণি আর জেনি আর ওদের ফুপু আর মেয়ে আছে। জিসু তো চলেই যেত, কিন্তু জেনির কারণে যেতেই পারছে না। জেনি বারবার বলছে আম্মু আর 2টা দিন থাকি, আর 2টা দিন থাকি, যার কারণে জিসুরও বাধ্য হয়ে থাকতে হচ্ছে। জেনি সবসময় জিনের কাছে গিয়ে নাকামো করছে যেন ও এই বাড়িতে আরো 2টা দিন থাকতে পারে। আর জিনও তো জেনিকে লাই দিয়ে বসে আছে। জেনি তো শুধু জাঙ্কুকের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে আর জাঙ্কুকের গায়ের সাথে ঢলাঢলি করে, যেটাতে দেখে তের একদম গা পিটতে চলে যায়। জেনি এই 2 দিনে জিনের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেয়েছে জাঙ্কুক কি খেতে পছন্দ করে। খালামণি হিসাবে সেও সরল মনে বলে দিয়েছে। জেনি জানতে পেরেছে জাঙ্কুক নাকি চিংড়ি মাছের বড়া খেতে বেশ পছন্দ করে। তাই আজকে সকাল সকালে ভালো একটা রেস্টুরেন্ট থেকে চিংড়ি মাছের বড়া অর্ডার করে দিয়েছে। ডেলিভারি ম্যান এসে দিয়ে যেতেই কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক এসে বাড়িতে প্রবেশ করে। জাঙ্কুক অফিসে যায়নি আজকে, বাড়িতেই ছিল, কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। জেনি তো মনে হচ্ছিল জাঙ্কুকের জন্যই ওয়েট করছিল। সঙ্গে সঙ্গে গিয়ে জেনি জাঙ্কুকের সামনে হাজির। জাঙ্কুক ভাইয়া, আমি শুনেছি তুমি নাকি চিংড়ি মাছের বড়া খেতে অনেক বেশি পছন্দ করো। দেখো, আমি নিজের হাতে তোমার জন্য চিংড়ি মাছের বড়া বানিয়েছি। প্লিজ খেয়ে বলো কেমন হয়েছে। তুই বানিয়েছিস? হ্যাঁ তো আমিই বানিয়েছি, আমি তো কিছুক্ষণ আগে বানালাম। লাইক সিরিয়াসলি, তুই এই বাড়ির গেস্ট, তুই কেন কিচেন রুমে গিয়েছিস? এখন তো গেস্ট, কয়দিন পরে গেস্ট নাও থাকতে পারি। আচ্ছা সেসব কথা বাদ দাও, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। অ্যাকচুয়ালি জেনি, আমি এখন আর চিংড়ি মাছের বড়া তেমন খেতে পছন্দ করি না। আর কি বলতো, আমার না কালকে অ্যাসিডিটি হয়েছে, তাই আমি এসব এখন খেতে পারবো না। তুই শুধু শুধু কষ্ট করে বানাতে গিয়েছিস, আমাকে জিজ্ঞেস করতে পারতি আমি খাবো কিনা। কিন্তু জাঙ্কুক ভাইয়া, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সরি জেনি, আমি এখন এসব খাবো না। কথাটা বলে জাঙ্কুক জেনিকে এক প্রকার পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। এত কষ্ট করে ডাবল টাকার ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে আসলাম, আর খেলো না। আমি জানি তে আনলে তো ঠিক খেত। আমি বললাম যে আমি নিজের হাতে বানিয়েছি, তাও খেলো না। জাঙ্কুক ভাইয়া, আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি কি বুঝতে পারো না? আমি এত কষ্ট করে এনেছি জাঙ্কুক ভাইয়া, এটা তোমাকে আজকে খেতেই হবে। কথাটা বলেই এবার জেনি জাঙ্কুকের পিছনে পিছনে যেতে লাগলো।
তখনই দেখতে পেল তে রুমের দরজাটা খোলা আছে, তাই একটু উকি দিল। তে বসে বসে কি যেন চিবোচ্ছিল আর মোবাইল দেখছিল। জাঙ্কুক তেকে একটু জ্বালানোর জন্য তে রুমে ঢুকতে ঢুকতে বলল, সারাক্ষণ পড়া বাদ দিয়ে মোবাইল দেখা, তাই না? ফার্স্ট সেমিস্টারে ফেল করলে না ছোট আব্বুকে বলবো তোকে যেন আর না পড়াতে, তোকে বিয়ে দিয়ে দিতে। কথাটা শুনতে তের তো খাওয়া থেমে গেছে। ও তো হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কিরে, হা করে আছিস কেন? মুখে মাছি ঢুকে যাবে তো। জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে কখন আসলে? এই মাত্রই আসলাম, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, দেখতে তো পেরেছি। তুমি এসেছো আর আমাকে কথা শোনাচ্ছো, আর কি? আমি তোকে কথা শোনাচ্ছি? ভালো কথা বলেই কথা শোনানো হয়ে যায়, তাই না? আচ্ছা বাদ দাও তো, তুমি খাবে? কি খাবো? আমি না কয়েকটা বার্গার কিনে নিয়ে এসেছিলাম, সবাইকে দিয়েছি, তোমার জন্য রেখেছি, তুমি খাবে? একা একাই তো খাচ্ছিস, আমাকে আর দিলি কই? ভাইয়া, তুমি কিভাবে এই কথাটা বলতে পারলে? আমি একা একা খেতে পারি তোমাকে ছাড়া? খাচ্ছিস তো, খেয়ে খেয়ে হাতি হচ্ছিস। কি বলে জাঙ্কুক ভাইয়া? আমি হাতি? যাও, তোমার সাথে কথাই বলবো না। কথা বলবি না তো? এখন যে দিতে হবে তাই কথা বলবি না? মোটেও না, আমি তোমাকে ছাড়া খেতেই পারি না। তাহলে দে, বসে আছিস কেন? কথাটা বলেই জাঙ্কুক তের সামনে হা করলো। তে তো পুরাই অবাক হয়ে গেছে। আমার কাছে আমার একটা আছে, সেটা দেই? না, অত খাবো না, ওটা তুই পরে খেয়ে নিস, তোর কাছ থেকে একটু দে। কি বললে জাঙ্কুক ভাইয়া? আমি খেয়েছি, আমার থেকে তুমি নেবে? দিলে দে, না দিলে গেলাম। আরে না, যাচ্ছ কোথায়? এই নাও, দিচ্ছি। খাইয়ে দে, তোর জন্য মারপিট করতে গিয়ে এখনো হাতের 12টা বেজে আছে, হাত দিয়ে খেতে পারবো না। সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের মুখের কাছে বার্গার সহ হাতটা বাড়িয়ে দেয়। তে যেখানে বাইট দিয়ে খেয়েছে, জাঙ্কুক ঠিক সেখান থেকেই এক বাইট নেয়। তে, বার্গারটা তো খুব মিষ্টি। জাঙ্কুক ভাইয়া, তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? বার্গার আবার মিষ্টি হয়? আমার কাছে তো বেশ মিষ্টি লাগছে। আচ্ছা, বার্গারটাই মিষ্টি না তোর ঠোঁটের মিষ্টি? কি বলছো তুমি? আরে না না, কিছু না, দে আরেকবার দেখাই। কথাটা বলে জাঙ্কুক তে বার্গারের থেকে আরেকটা বাইট নেয়। আর এই সকল জিনিস জেনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এসে যে এসব দেখবে সেটা তো ওর কল্পনাতেই ছিল না, কারণ জেনি তো তখনই জাঙ্কুকের পেছনে পেছনে এসেছিল। আমি এত টাকা দিয়ে তোমার জন্য শুধুমাত্র চিংড়ি মাছের বড়া নিয়ে আসলাম, আর তুমি খেলে না, আর এখন এখানে বসে বসে তের বাইট দেওয়া বার্গার তুমি খাচ্ছ? বাহ জাঙ্কুক ভাইয়া, বাহ! আমি আজকে এর একটা তোরকালাম করেই ছাড়বো। জাঙ্কুক আমার না হলে কারো না। কথাটা বলেই জেনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক তে রুম থেকে বের হয়ে নিচের রুমে চলে যায়। আজকে জাঙ্কুকের কাণ্ড কারখানায় তে বেশ অবাক হয়েছে। জাঙ্কুক ভাইয়া আমার এটা জিনিস খেলো, কই কখনো তো এরকম করতে দেখিনি। বরঞ্চ কেউ কোনো কিছু খেলে সেটা আর খাই না। তার মানে কি জাঙ্কুক ভাইয়া? আমার বলতে লজ্জা লাগছে, কিন্তু আমি কি জাঙ্কুক ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি যদি উল্টাপাল্টা ভাবি তখন কি হবে? এদিকে জাঙ্কুক রুমে যেতে না যেতে কিছুক্ষণের মধ্যেই জেনি গিয়ে জাঙ্কুকের রুমের সামনে হাজির হয়। জাঙ্কুক ফার্স্টে জেনিকে দেখে একটু অবাক হয়, তারপর বলে, কিরে জেনি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভেতরে আয়। জেনি জাঙ্কুকের কথা শোনার সাথে সাথে জাঙ্কুকের রুমের ভেতরে ঢুকে যায়। জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে ওয়েট, তুই আমাকে যা বলতে এসেছিস সেটা আমি শুনবো, বাট তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে তো। কি প্রশ্নের উত্তর? তুই যখন সেদিন শুনতেই পেয়েছিলি যে আমি হাতে আঘাত পেয়েছি, তখন তো এটাও শুনতে পেয়েছিলি যে আমি তেগে বারণ করছিলাম সবকিছু সবাইকে না জানাতে। তাহলে আম্মুকে তুই কে সবকিছু কেন বলে দিলি? আর সেদিন কি তুই আমার রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই শুনছিলি? কি হলো, কথা বলছিস না কেন? আমি যা প্রশ্ন করছি সেটার আগে উত্তর দে। আর হ্যাঁ, তুই হঠাৎ আমাকে কি বলতে এসেছিস বলতো? কেন? আমি বলে দেওয়াতে কি তের খুব বড় ক্ষতি হয়ে গেছে? সবাই তো তেকে নিয়েই নাকামি করছিল। কি বললি তুই? তেকে নিয়ে নাকামি করছিল মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তে তোমার সাথে থাকলে আমার সহ্য হয় না জাঙ্কুক ভাইয়া। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আই লাভ ইউ জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। জেনির কথা শুনে তো এবার জাঙ্কুক প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেছে। এসব কি বলছিস কি জেনি? পাগল টাগল হয়ে গেছিস নাকি? কথাগুলো ভেবেচিন্তে বলছিস তো? আমি ভেবেচিন্তে বলছি জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর তেকে তোমার আশেপাশে খুরখুর করতে দেখলে আমার অনেক বেশি রাগ হয়। তের সম্পর্কে একটা বাজে কথা আমি তোর কাছ থেকে শুনতে চাইছি না। আর হ্যাঁ, আমি তোকে কখনোই ভালোবাসিনি। আমি শুধুমাত্র তোকে আমার বোনের চোখে দেখেছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি জাঙ্কুক ভাইয়া, সেই ছোটবেলা থেকে। জাস্ট শাট আপ, তোর মুখে আমি আর এই শব্দটা শুনতে চাইছি না। তাহলে তুমি কাকে ভালোবাসো? ওই তেকে? আমি বুঝতে পেরেছি তো, তুমি ওই তেকে ভালোবাসো। আমি কাকে ভালোবাসবো না বাসবো সেটা নিশ্চয়ই আমি তোর কাছ থেকে শুনে শুনে নিব না। কিন্তু জাঙ্কুক ভাইয়া, আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমাকে খুব 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 বেশি ভালোবাসি। জেনি, খালামণি এসব জানে তো নাকি আমি জানাবো?
তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু তুমি শুধুমাত্র আমার, সেটাই আমি জানি। জাঙ্কুক আর জেনি তো এভাবে কথা কাটাকাটি করছিল। অন্যদিকে তের মনে হচ্ছিল জাঙ্কুকের রুম থেকে কিছু আওয়াজ ভেসে আসছে। তাই তো তে এক প্রকার ধরে জাঙ্কুকের রুমের সামনে চলে যায়। জাঙ্কুক ভাইয়া, তোমার রুমে থেকে কিসের আওয়াজ? হঠাৎ করে জাঙ্কুকের রুমে জেনিকে দেখে তে একদম থমকে দাঁড়ায়। চলে এসেছিস তো এখানে, তাই না? তারা তোকে দেখাচ্ছি মজা। আমি বুঝতে পেরেছি জাঙ্কুক ভাইয়া তোকেই ভালোবাসে, আমাকে একটু ভালোবাসে না। তাছাড়া কি তোর পিছনে সবসময় ঘুরঘুর করে? কিন্তু জাঙ্কুক ভাইয়া শুধু আমার, আমি কারো হতে দেব না। মনে মনে এই কথাটা বলেই হঠাৎ করে জেনি জাঙ্কুকে পুরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক ভাইয়া, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। জেনি কি করছিস? কি ছাড় প্লিজ। জাঙ্কুক ভাইয়া, আমাকে ভুল বুঝো না। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছি, আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। জেনি কি করছিস? ছাড় বলছি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। না না, একদম ছাড়বো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। জাঙ্কুক আর জেনির এরকম কাণ্ড কারখানা দেখে তো তের চোখ পুরোই চড়ক গাছে। তের তো মন একদম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মনের মধ্যে জাঙ্কুকের জন্য যতটুকু আশা পেতেছিল সবই যেন শেষ। তে আর এক মুহূর্ত সেখানে ওয়েট করে না, দৌড়ে নিজের রুমের দিকে চলে যায়। তে শোন, প্লিজ যাস না, আমার কথা একবার শোন। জাঙ্কুক ভাইয়া, ও চলে যাক না। তুমি বলো না প্লিজ আমাকে ভালোবাসো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তেকে এভাবে চলে যাওয়া দেখে জাঙ্কুকের প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেল। এবার জাঙ্কুক জেনিকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। বাড়াবাড়ির একটা লিমিট থাকে জেনি, তুই আজকে সব লিমিট ক্রস করে ফেলেছিস। তুই আমার সাথে সবসময় চিটকে থাকিস, সেটা কি আমি বুঝতে পারি না নাকি? তোর মতো বিয়ে আমার একদম পছন্দ না। আর তুই আজকে আমার কলিজাতে হাত দিয়ে ফেললি, তেকে কষ্ট দিয়ে ফেললি। তেকে আসতে দেখে তুই ইচ্ছা করে এই কথাগুলো বলেছিস, আর আমাকে ইচ্ছা করে জড়িয়ে ধরেছিস, তাই না? বেশ করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর ওই তে, ওকে আমার সহ্য হয় না। আর তুমি আমাকে মারলে জাঙ্কুক ভাইয়া। এখন তো মনে হচ্ছে তোকে ঠাস ঠাস করে দু গালে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই। বিশ্বাস কর, তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, ঠিক আমি এই কাজটাই করতাম। কিন্তু আমি তোকে আর কিছু বলবো না, সব আমি খালামণিকে বলবো। জাঙ্কুক ভাইয়া, তুমি যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এটাই জানি যে আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসবে। জাস্ট শাট আপ। থাপ্পড় খাওয়ার ইচ্ছা না থাকলে এক্ষুনি এখান থেকে যা। জাঙ্কুক জেনিকে এই কথাটা বলে নিজের রুম থেকে বের হয়ে এসেছে। জেনি তো আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু জাঙ্কুকের সাথে পারেনি। জাঙ্কুক তো আর কোনো দিক না তাকিয়ে সোজাসুজি তের রুমের দিকে চলে গেছে। তবে গিয়ে দেখে তের দরজা তো আটকানো। জাঙ্কুক নক করে বলে, তে দরজাটা খোল। তে, তুই কি শুনতে পারছিস? আমি তোকে দরজাটা খুলতে বলছি। জাঙ্কুক আর জেনিকে ওভাবে দেখে তের তো ভীষণ পরিমাণের কষ্ট লেগেছে। তাই তো ঘরে এসে একা একাই কান্না করছিল। এখন জাঙ্কুক আবার জ্বালাতে চলে এসেছে। জাঙ্কুকের 2-3 বার ডাক শুনে তে চোখের পানি মুছে বলল, কেন, কি সমস্যা? দরজা কেন খুলবো? তুই কি দরজাটা খুলবি? আমার তোর সাথে কথা আছে। তোমার তো কথা বলার মতো মানুষ আছে, তাহলে আমার সাথে আবার কিসের কথা? তুই দেখ, আমার মেজাজটা এমনি গরম হয়ে আছে, এবার কিন্তু আমি দরজাটা সত্যি সত্যি ভেঙে ফেলবো। জাঙ্কুকের কথা শুনে তে তো এসে দ্রুত করে দরজাটা খুলে দেয়। জাঙ্কুক তো এক প্রকার থেকে হ্যাচকা টান দিয়ে ভেতরে দিকে নিয়ে যায়। কিছু হতে না হতেই দরজা আটকানোর অভ্যেসটা কোথা থেকে শিখেছিস তুই? আমার রুমে দরজা আমি আটকাবো না কি করবো সেটা কি আমি তোমাকে বলবো নাকি? 100 বার বলবি, আল বাদ বলবি। কান্না কেন করছিস? চোখে পানি কেন তোর? আমার ইচ্ছে হয়েছে, আমি কান্না করছি। এখন কি তোমার অনুমতি নিয়েও আমার কান্নাটা করতে হবে? তুই পুরাটাই আমার, তাই যা করবি আমার অনুমতি নিয়েই করবি। আর আমি আমার জিনিসকে কখনো কষ্ট পেতে দেই না। মানে বুঝতে পারিস না? নাটক করছিস আমার সাথে? ভালোই তো ড্রামা কুইন হয়েছিস। তুমি এসব কি বলছো জাঙ্কুক ভাইয়া? যাও, তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য ওয়েট করছে। এখানে কেন এসেছো? কে আমার গার্লফ্রেন্ড শুনি? কেন জেনি? ওই তো তোমার বুকে পড়ে পড়ে কান্না করছিল, আর ও ছাড়া কেই বা হতে যাবে? নাটক যখন দেখেছিস পুরোটাই দেখবি, একটুখানি দেখে চলে এলি কেন? শুনতে, আই লাভ ইউ এন্ড আই নিড ইউ। সো আমার থেকে পালানোর একদম চেষ্টা করবি না, আর আমার থেকে কথা লুকানোরও চেষ্টা করবি না। কিন্তু এতক্ষণ অনেক কষ্ট করে ওর কান্নাটা চেপে ধরে রেখেছিল, এবার তো জোরে শব্দ করে কান্নাই করে দিল। আবারও কান্না করছিস? কে কি বলেছে তোকে? আমি তোকে বকেছি না মেরেছি? জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে, তুই আমাকে, আমি তোমাকে হেট করি। আই হেট ইউ। আই হেট ইউ টু। আমি তোমাকে ঘৃণা করি, আর তুমি আমাকে ঘৃণা করো। হ্যাঁ করি তো, অনেক বেশি ঘৃণা করি। আর আমি এটাও জানি তুই আমাকে কতটা বেশি হেট করিস জান। কথাটা বলে জাঙ্কুক থেকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। তে তো জাঙ্কুকের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর কান্না করিস না, অসুস্থ হয়ে পড়বি তো। তোর কান্না আমার সহ্য হয় না তে। তাহলে ও তোমাকে ওভাবে জড়িয়ে ধরলো কেন? ওই যে বললাম না, নাটকটা যখন দেখেছিস পুরোটুকুই দেখে আসতি। তোকে যা দেখে জেনে ইচ্ছা করে এসব করেছে। কিন্তু আমার তো মনে হয় জেনে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। শোন, যে মেয়ে আরেকটা মেয়েকে হিংসা করতে পারে, সে মেয়ে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। কিন্তু তুমি তো বলেছো আমি তোমার বউকে দেখে অনেক বেশি হিংসা করব, তাহলে কি আমিও কাউকে মন থেকে ভালোবাসতে পারি না? হিংসা করবি তো, তুই আমার বউকে অনেক বেশি হিংসা করবি। জাঙ্কুক ভাইয়া, আমি তো তোমাকে বললাম আই হেট ইউ, তাও তুমি কেন আমাকে জড়িয়ে ধরে
রেখেছো? কারণ তোর ওই আই হেট ইউটাই আমার দরকার, আই লাভ ইউটার দরকার নেই। বিশ্বাস করতে, আমি তোকে অনেক অনেক বেশি হেট করি, সেই ছোট্টবেলা থেকে হেট করি। কারণ জন্মের পর থেকে তুই আমার মনটা কেড়ে নিয়েছিস। তোকে আমি কিভাবে লাভ করব বলতো? আমার মন প্রাণ মাথা জুড়ে সবসময় তুই ঘুরপাক খাস। কাজের ভিতরে থাকলে তোকে মনে পড়ে, কাজের ভিতরে না থাকলেও তোকে মনে পড়ে। তাহলে আমি তোকে হেট করব নাকি লাভ করব বল? সরাসরি না বলে কিন্তু আমি এখন আরো জোরে জোরে সত্যি সত্যি কান্না করে দিব। দেখি দেখি একবার, কান্নাটা কি মিথ্যা মিথ্যা করছিস নাকি? সত্যি তো কান্না করছিস। এবার জাঙ্কুকের দুই গালে আলতো করে হাত রেখে বলতে লাগলো, তুই আমার সবকিছুতে। দেখ না, আমার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু একটা জিনিসের খুব অভাব, যেটা হচ্ছে তুই। তুই ছাড়া আমি পুরোটাই অপূর্ণ। আমি তোকে খুব ভালোবাসি তে, খুব বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে কখনো যাস না, আর আমাকে ভুল বুঝিস না। আমি জেনিকে কখনোই ভালোবাসিনি। আমার মন প্রাণ জুড়ে শুধু তুইই আছিস। কিন্তু আব্বু আম্মু, বড় আব্বু বড় আম্মু আমাদের কি মেনে নেবে? সেটা নিয়ে তোর ভাবতে হবে না, তুই শুধু চুপচাপ আমাকে হেট করে যা। আমি তোমাকে হেট করি না জাঙ্কুক ভাইয়া, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। আর এই কয়েকটা দিনে আরো বেশি ভালোবেসে ফেলেছি। কেন? আগে ভালোবাসতি না? আগেও বাসতাম, কিন্তু এখন বেশি বাসি। কিন্তু কেন বলতো? কারণ তুমি তো আমার সেভিয়র। তুমি তো আমাকে সবসময় বিপদের হাত থেকে রক্ষা করো। সেদিন যে তুমি আমাকে শাড়ি পরে বাইরে যেতে দিলে না, সেদিন তো অনেক বড় বিপদ ঘটেছিল। আমার সেদিন ওই বাজে ছেলেদের সাথে মারামারি করে তুমি আঘাত পেলে। আর কখন কিভাবে বাঁচিয়েছো সেটা তো আমি বুঝতেই পারিনি। আমি তোমাকে ছেড়ে কোথাও কখনো যাব না জাঙ্কুক ভাইয়া। আই লাভ ইউ। যাক, অবশেষে মুখ দিয়ে আই হেট ইউ থেকে আই লাভ ইউটা বের হয়েছে। জাঙ্কুক কথাটা বলা মাত্রই তে গিয়ে জাঙ্কুকের বুক একদম ঝাঁপিয়ে পড়েছে, আর জাঙ্কুকও তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। জাঙ্কুকের ফুপু আর খালামণিরা তো সেদিনই চলে গিয়েছিল। সেদিন তো জেনি অনেক বড় ঝামেলা বাঁধাতে চেয়েছিল, কিন্তু ওর মার জন্য কিছুই করতে পারেনি। কারণ ওর মা এক কথাই বলে দিয়েছে, ভালোবাসা কখনো জোর করে হয় না। যিশু তো জিনকেও সব কথা খুলে বলেছে। জিন আবার সেসব কথা জাঙ্কুককে বললে জাঙ্কুক সাপ সাপ জানিয়ে দেয় ও কখনোই জেনিকে ভালোবাসতে পারবে না, আর ও তেকে ভালোবাসে। কথাটা শুনে জিন একটু খুশি হয়েছিল, কিন্তু নিজের বোনের মেয়ের জন্য অনেকটা খারাপ লাগছে। তবে জেনিও যাওয়ার সময় বলে গেছে ও নাকি দেখে ছাড়বে। জাঙ্কুক যদি ওর না হয় তাহলে নাকি কারো না। তবে জিন আর আরেমের তো তেকে আগের থেকেই অনেক বেশি পছন্দ। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। জাঙ্কুক আর তের সম্পর্ক তো ভালোই যাচ্ছিল, কিন্তু ফ্যামিলির মধ্যে শুধুমাত্র জানতো জিন, জিমিন আর সুগা। জাঙ্কুক তো সেদিনে এসে জিমিন আর সুগাকে বলে দিয়েছে। এখন তো জাঙ্কুক আর তে ঘুরছে ফিরছে খাচ্ছে, আর ওদের সম্পর্কটা তো অনেক বেশি ভালোই আছে। একদিন তে মাত্র ইউনিভার্সিটি থেকে বাড়িতে এসেছে। তে এসে দেখতে পেল হল রুমের সোফাতে কিছু গেস্টরা বসে আছে। তে তাদেরকে দেখলো, মোটামুটি চিনতে পারলো, তারপরে নিজের রুমে চলে গেল। তবে নিজের রুমে যাওয়ার আগে জিমিনের সাথে কারোর একটা কথা শুনতে পেল। জিমিন কাউকে একটা ঝাড়ি দিয়ে দিয়ে বলছে, বুগাম তুই এখানে কাউকে কিছু না বলে কেন চলে এসেছিস? তো আবার ফুপু ফুপাকে নিয়ে? তোকে তো আমি ফার্স্টে দিনে বলে দিয়েছিলাম জাঙ্কুক কিন্তু তেকে ভালোবাসে। তুই তো তেকে বিয়ে করা দূরে থাক, টাচও করতে পারবি না। সে ভালোবাসা কি এখনো আছে নাকি গেছে জিমিন? গেছে মানে এখন আরো গভীর হয়েছে। তোর কপালে কি আছে কে জানে, জাঙ্কুক জানতে পারলে তুই শেষ। আচ্ছা আচ্ছা, দেখা যাবে কি করতে পারে, আমিও দেখে নিব। কথাটা বলে বুগাম জিমিনের রুম থেকে বের হয়ে আসতে না আসতে তের সাথে চোখাচোখি হয়। তে বুগামকে দেখে অনেকটা চমকে ওঠে আর বলে বসে, আরে বুগাম ভাইয়া আপনি যে এখানে? আরে তে, তুমি আমাকে মনে রেখেছো? আমি জানতাম তুমি আমাকে মনে রাখবে। হ্যাঁ, আমি এখানে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। ও আচ্ছা, তা কি সারপ্রাইজ? তের কণ্ঠ শুনতে পেয়ে জিমিন সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে আসে আর বলে, তে তুমি না মাত্র ভার্সিটি থেকে আসলে, যাও নিচের রুমে গিয়ে ফ্রেশ হও। ওর সাথে এত গল্প করতে হবে না, তাহলে কিন্তু জাঙ্কু। আরে আরে না না, কাউকে বলো না, আমি এক্ষুনি যাচ্ছি। তে সঙ্গে সঙ্গে নিজের রুমের দিকে চলে যায়। এদিকে বুগাম বলে ওঠে, এটা কি হলো জিমিন, এমনটা কেন করলে? বেশ করেছি, তুমি যখন আমার কথা শুনবে না তাহলে আমি কেন তোমার কথা শুনতে যাব? জিমিন তো রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়, আর বুগাম হল রুমে চলে যায়। বুগাম হচ্ছে জিমিনের কাজিন, মানে জিমিনের ফুফাতো ভাই। জিমিন আর সুগার বিয়েতে বুগাম থেকে দেখেছিল, সে যে থেকে অনেক বেশি পছন্দ। এখন নিজের মা বাবাকে রাজি করিয়েছে থেকে বিয়ে করবে বলবে। তে ফ্রেশ হয়ে তার বিছানায় মাত্রই গা আলাদা যাবে, এমন সময় ওর মা এসে হাজির হয়। আম্মু তুমি এখানে কিছু বলবে? তে লাল কালার শাড়িটা পরে একটু রেডি হয়ে নে তো। হোয়াট? শাড়ি? শাড়ি পরে কেন রেডি হব? তোকে কিছু মানুষ দেখতে এসেছে, তাদের সামনে একটু যাবি। হোয়াট? কি বলছো তুমি? আমি এসব শাড়ি টাড়ি কিছু পরতে পারবো না, আর কারোর সামনেও যেতে পারবো না। তে মুখে মুখে কথা বলছিস কিন্তু। তো মুখে মুখে কথা বলবো না তো কি করব? সেদিন আমি একটু শাড়ি পরে বাইরে যেতে চেয়েছিলাম, তোমরা কত কথা বললে, আর এখন শাড়ি পরে এইসব লোকেদের সামনে নিয়ে যাবে, এখন লজ্জা করবে না? দেখতে এটা আমাদের মান সম্মানের ব্যাপার, প্লিজ তে এরকম করিস না। আমি এই বিয়ে করতে পারবো না আম্মু, অসম্ভব। আর আমি
আমি একজনকে ভালোবাসি। কি বললি? তুই একজনকে ভালোবাসিস? সে কে? সে যেই হোক না কেন আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না। আরে পাগলি, দেখলি কি বিয়ে হয়ে যায় নাকি? তুই শুধু গিয়ে ওদের সামনে একটু বসবি, এই আর কি। আর আমি তোকে কথা দিচ্ছি, তুই যাকে ভালোবাসিস তার সাথেই তোর বিয়ে হবে। কিন্তু এখন তো আমাদের মান সম্মানটা রাখ একটু মা। কিন্তু আম্মু, কেউ তো বাড়িতে নেই, তোমরা কেন? প্লিজ তে আর কথা বলিস না, আয় আমি তোকে নিজের হাতে রেডি করে দেই। এই বলে ওয়াইএন তার মেয়েকে নিজের হাতে রেডি করালো। লাল শাড়িতে থেকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল যা বলার বাহিরে। তবে এদিকে জাঙ্কুক সুগা কেউই বাড়িতে নেই, ওরা তো কাজের জন্য অফিসে ছিল। ওয়াইএন একটু রুম থেকে বের হতে তে তো সঙ্গে সঙ্গে জাঙ্কুককে ফোন করে। 3-4 বার ফোন করেও যখন জাঙ্কুক ফোন ধরে না, তখন তে সুগাকে ট্রাই করে, কিন্তু দুজনের একজনও ফোন ধরছিল না। ওয়াইএন চলে আসবে বলে তে সব কথা জানিয়ে জাঙ্কুককে একটা মেসেজ করে রাখে। অন্যদিকে জাঙ্কুক আর সুগার বড় প্রজেক্টের একটা মিটিং ছিল, যার কারণে ফোনটা ধরতেই পারছিল না, এবং তে বুঝতে পেরেছিল বুগাম ইচ্ছা করে এই কাজটা করেছে, যার কারণে জিমিনের সাথে ওর ঝগড়া হয়েছে। কিছুক্ষণ পর ওয়াইএন এসে তেকে নিচে নিয়ে যায় এবং সবার মাঝখানে বসিয়ে দেয়। মাশাআল্লাহ, মেয়ে তো আমাদের তখন থেকেই অনেক বেশি পছন্দ। তে মা, তুমি আমাদের চিনতে পেরেছো? আমি জিমিনের ফুপু। মনে আছে তোমার ভাইয়ের বিয়ের সময় আমাদের সাথে দেখা হয়েছিল? জি জি আন্টি, মনে আছে। তাহলে আর কি, বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলি। তুমি কি বলো মা, তুমি রাজি তো? এই মহিলা এসব কি বলছে? বিয়ে ডেট ফিক্সড করবে মানে? আম্মু তো জাস্ট আমাকে বললো এরা নাকি আমাকে শুধু দেখবে। আমি এই বিয়ে কখনোই করতে পারবো না। জাঙ্কুক ভাইয়া ফোনটাও ধরলো না। বোগামের মা বাবার কথা শুনে জিন আর আরএম অনেকটা বেশি অবাক হয়ে গেল। বিয়ের ডেট ফিক্সড করবে মানে? এটা কি আগে থেকে বলা ছিল? হ্যাঁ, তের আব্বু আম্মুর সাথে আমার কথা হয়েছে তো। তের আব্বু আম্মু এই বিয়েতে একদম রাজি। কি বলেন ভাইজান, ঠিক না? জিহবার ওয়াইএন মনে মনে বলছে ওনাদের সাথে তো এরকম কোনো কথা হয়নি। বোগামের বাবা মার সাথে কথা হয়েছিল শুধু বাড়িতে একটু ঘুরতে আসবে, তেকে যে ওরা দেখতে আসবে সেরকম কোনো কথাও বলেনি। এখানে এসে অনেকবার করে রিকোয়েস্ট করলো, যেহেতু জিমিনের বাবার বাড়ির লোক তাই জিহবার মানাও করতে পারলো না, তাই তো তেকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলো। বোগামের মা বলেছিল লাল শাড়ি পরিয়ে নিয়ে আসতে, তাই এতটুকু কথা শুনেছে, কিন্তু বিয়ে হবে কিনা, বিয়ের কোনো ডেট মেট ফিক্সড হবে কিনা এমন তো কোনো কথা হয়নি। জিন ওয়াইএনকে সবার সামনে কিছু বলতেও পারছে না, তাই একটু হাসি মুখে বলল, কি রে ছোট, মেয়ের বিয়ে ঠিক করে ফেললি? আমাদের তো কিছুই জানালি না। না ভাবি, অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তোদের সাথে সব কথা হয়েছে তাই তো? তোরা বাবা মা তোদের সাথেই তো কথা হবে, আমাদের সাথে কথা বলে আর কি করবি? আচ্ছা সমস্যা নেই। আরে না আপা, এইভাবে বলবেন না, আমি তো সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আর কি। কথাটা বলে বুগামের মা ওনার ব্যাগ থেকে সুন্দর একটা বক্স বের করলো এবং সেখান থেকে একটা ডায়মন্ডের আংটি বুগামের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে বাবা, তের হাতে পরিয়ে দে। সবাই যেন একদম আহাম্মক হয়ে গেছে, কেউ কিছু বুঝতেই পারছে না আসলে হচ্ছেটা কি। আন্টি, আমি তো এই বিয়েতে। আমি জানি তো মা, তুমি এই বিয়েতে রাজি। আরে ফুপু, তুমি বলছোটা কি? আমাদের তো কথাই বলতে দিচ্ছ না। জিমিন, তুই কেন এত কথা বলছিস? আমরা তো সবাই আগে থেকে জানি তে তো এই বিয়েতে রাজি। আরে আজব, কাউকে কোনো কথাই বলতে দিচ্ছ না, নিজেরাই সবকিছু বলে যাচ্ছ। বোগাম, তুই ওর সাথে কথা বলিস না তো। তুই নে, তেকে আংটিটা পরা। সবাই কেমন যেন অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, তে নিজেও কিছু বলতে পারছিল না। বোগাম হঠাৎ করে তের হাতটা আলতো করে ধরলো আর তেকে আংটিটা পরাতেই যাবে এমন সময় তে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। তের কথা শেষ হতে না হতে কেউ এসে তের হাতটা টান দিয়ে ধরে তেকে এক ঝটকায় দাঁড় করিয়ে ফেলেছে। কি হচ্ছে এখানে এসব? কি হচ্ছেটা কি এখানে? তে জাঙ্কুককে দেখে যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। জাঙ্কুকের চিল্লানো শুনে সবাই তো বসা থেকে দাঁড়িয়ে গেছে। কি হচ্ছে এখানে তুমি দেখতে পারছো না? আমার আর তের বিয়ে ঠিক হয়েছে, আর সেই কারণেই আমাদের এনগেজমেন্ট হচ্ছে। তোমার আর তের বিয়ে ঠিক হয়েছে? কবে, কোন সময়? কিরেতে, বাহ, আমি নেই আর বিয়ের পিড়িতে বসে পড়েছিস। জাঙ্কুক ভাইয়া, বিশ্বাস করো, আমি এই বিয়ে করতে রাজি না। এরা জোর করে আমাকে আংটি পরাচ্ছে। তোকে জোর করে আংটি পরাচ্ছে? আর আম্মু, তোমরা তোমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? জাঙ্কুক, আমরা কি করব বল? ওর বাবা মা যদি ওর বিয়ে ঠিক করে ফেলে তাতে আমাদের কি করার আছে? আমাদের তো জানাই পর্যন্ত নেই। ভাবে বিশ্বাস করো, আমরা এসবের কিছুই জানি না। আমাদের ওনাদের সাথে এরকম কোনো কথাই হয়নি। তাই নাকি? যদি এরকম কোনো কথাই না হয়ে থাকে তাহলে কিভাবে আংটি পরাতে পারে? আপা, আপনারাই বলো তো, আমাদের সাথে আপনাদের এরকম কোনো কথা হয়েছে তাহলে কেন এই কাজটা করলেন? আরে আপনারা রাজি না হলে কি আমরা বিয়েটা দিতে পারবো? আপনারাই তো বললেন আপনারা আমার ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে রাজি। একটা মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করতে চাচ্ছেন, এটা কখনোই হয় না। বুগাম, তোমার আম্মু এসব কি বলছে? আমরা কি সত্যি এই বিয়েতে রাজি ছিলাম? তোমার আব্বু আম্মু তো জাস্ট বলেছিল এই বাড়িতে ঘুরতে আসবে, ইভেন্ট ওনারা যে থেকে দেখতে আসবে সেটাও তো আমরা জানতাম না। এখানে এসে অনেকবার বললো, তাই মান সম্মানের খাতিরে আমার মেয়েকে এনে এখানে বসিয়েছি। হয়েছে, বোঝা হয়ে গেছে তোমাদের সব কনভারসেশন শুনে।
এখানে অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। জাঙ্কুক, বিশ্বাস করো, আব্বু আম্মুদের ওদের কোনো দোষই ছিল না। বোগাম আসার পরেও আমি ওকে অনেকবার করে বুঝিয়েছি, কিন্তু ও কোনো কথাই শুনতে চাইছিল না। ভাবি, আমি সবকিছু জানি। আমি তোমাদের সামনে আজকে একটা সাফ সাফ কথা জানিয়ে দিচ্ছি। আমি তেকে ভালোবাসি আর তেও আমাকে ভালোবাসে। আর আমাদের দুজনের মাঝে যদি তোমরা কেউ কাউকে ঢোকানোর চেষ্টা করো তাহলে সেটা ভালো হবে না। কি বলি জাঙ্কুক, তুই তেকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি আব্বু, অনেক বেশি ভালোবাসি। ছোটবেলা থেকে চোখে চোখে আগলে আগলে রেখেছি কি অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য। এই ছেলে কি বলছে এসব? বড় ভাইরা থাকলে তো বোনদেরকে আগলে আগলে চোখে চোখেই রাখে, তাই বলে এখানে কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে? ফুপি প্লিজ, তুমি আর কথাই বলো না। তুমি যে কাজটা করেছো তোমার তার কথা বলা মানাই না। জিবিন, তোর শ্বশুর বাড়িতে এসে যে আমরা এত বড় অপমানিত হব সেটা আমি ভাবতেও পারছি না। তুই আমাদের পক্ষ না নিয়ে নিজের শ্বশুর বাড়ির পক্ষ নিচ্ছিস। আমি তো বোগামকে আগেই বলেছি যে ও কিন্তু তেকে কখনোই বিয়ে করতে পারবে না। তারপরেও কেন এই কাজটা করলে তোমরা? সবার কথা মাঝে হঠাৎই জাঙ্কুক তে দু বাহু ধরে বলতে লাগলো, তে আমি তোকে এই মুহূর্তে এক্ষুনি বিয়ে করব, তোর কোনো আপত্তি আছে? জাঙ্কুকের কথা শুনে তো সবাই অবাক হয়েছে, এদিকে তেও অনেক বেশি অবাক হয়েছে। তে তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। কি হলো, কথা বলছিস না কেন? আর কান্না কেন করছিস তুই? আমাদের দুজনের এই মুহূর্তে বিয়ে হবে, তোর কি কোনো আপত্তি আছে? তে আর কোনো কিছু না বলে শুধু ওর বাবা মার দিকে তাকালো। তাহলে কি ছোট আম্মু আর ছোট আব্বুর আপত্তি আছে? না মানে তাদের মেয়েকে বিয়ে করছি, তাদের তো অবশ্যই বলতেই হবে। দেখ জাঙ্কুক, আমি জানি তুই কেমন ছেলে, আর আমি এটাও জানি যে তেকে তুই কতটা আগলে রাখতে পারবি। তে তোর সাথে থাকলে যতটা নিশ্চিন্তায় আমরা থাকি, অন্য কারোর সাথে থাকলে আমরা অতটা নিশ্চিন্তায় থাকি না জাঙ্কুক। আমারও তো ইচ্ছাই ছিল তোর সাথে তের বিয়ে দিব, কিন্তু তুই বিশ্বাস কর বাবা, এসব কাজ আমরা করিনি। আমি আর তোর ছোট মামুনি বোগামের সাথে ওর বিয়ে ঠিক করিনি। ছোট আম্মু, তুমি যে কিছু বলছো না, তোমার কি কোনো আপত্তি আছে? আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুই আমাদেরকে বিশ্বাস কর। আমি তোমাদেরকে বিশ্বাস করেছি। আমি জানি তোমরা এই কাজ করতেই পারো না, কিন্তু যারা করতে পারে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। বাহ, এখন ভাই বোনের বিয়ে হবে? কত নাটক দেখবো এই পৃথিবীতে। আর আপনারা কোন সাহসে আমাদের অমতে নিজের ছেলের বউ বানিয়ে নিলেন আমার বোনকে? কথাটা বলতে বলতেই সুগা মেইন ডোর দিয়ে ভিতরে ঢুকলো। সুগার সাথে সাথে একজন উকিল আর একজন কাজীও ঢুকলো। সুগা, তুমি এসে পড়েছো? তোমাকে আমি কতবার ফোন দিয়েছি, তুমি ফোন কেন ধরোনি? জিমিন, আমরা দুজন মিটিং এ ছিলাম, তাই একটু বিজি ছিলাম, কিন্তু এর মধ্যে যে এত কাণ্ড হয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি। বিশ্বাস করো সুগা, আমি বোগামকে ইভেন্ট আমার ফুপুকেও অনেকবার বলেছি, কিন্তু ওনারা কথাই শোনেনি। আমি জানি জিমিন, তুমি কি করতে পারো আর না করতে পারো। আমার তোমার প্রতি সম্পূর্ণ ভরসা আছে। এসেই যখন পড়েছেন, তাহলে আমার বোনের বিয়েটা না হয় খেয়েই যান। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বোনের সাথে জাঙ্কুকের আমি বিয়ে দেব। এতে কারো আপত্তি থাকলে থাকুক, তাতে আমার কিছুই করার নেই। সুগা বিশ্বাস করো, আম্মু আব্বু, বড় আম্মু সবাই রাজি। আমরা সবাই রাজি। ও আচ্ছা, তাই নাকি? আব্বু আম্মু তোমরাও রাজি? আর বড় আব্বু বড় আম্মু তোমরাও রাজি? এখানে তো সবাই খুশি মুখে হ্যাঁ বলে দেয়। বোগাম আর বোগামের মা বাবারা তো তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। বোগাম তো যেতে চাইছিল না, বোগামের মা বোগামকে জোর করে টেনে নিয়ে যায়। এদিকে সুগা ইচ্ছে করে কাজী আর উকিল ডেকে নিয়ে এসেছিল আজকে জাঙ্কুক আর তের বিয়ে দিবে বলে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আর তের বিয়েও সম্পূর্ণ হয়ে যায়। তে তো অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে আজকে যে ওর বিয়ে হয়ে যাবে এটা তো ও ভাবতেই পারেনি। তে তো ভেবেছিল জাঙ্কুকের সাথে অনেক ধুমধাম করে ও বিয়ে করবে। জাঙ্কুক ওর নিজের রুমে বসেছিল। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল জাঙ্কুক তো নিজেই এখন ভেবে পাচ্ছে না, কিন্তু জাঙ্কুকের এত ভেবে লাভ কি? তে ওর বউ হয়ে গেছে, এটাই ওর কাছে অনেক কিছু। জাঙ্কুকের আর কিছু যায়ও না আসেও না। জাঙ্কুকের তো এখন তের কথা ভীষণ পরিমাণে মনে পড়ছিল, তাই জাঙ্কুক নিজের ঘর ছেড়ে তের রুমের দিকে পা বাড়ালো। তে আর জাঙ্কুকের বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়েছে, তাই কোনো আয়োজনই করা হয়নি। সবাই তো মিলে ডিসিশন নিয়েছে পরবর্তীতে ওদের বিয়ে আরো ধুমধাম করে দেবে। জাঙ্কুক তের রুমে যেতেই দেখে তে তো রুমের এক কোণার জানালার কাছে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক পেছন থেকে বলে উঠলো, কিরে আমার বউ, তুই এখানে কি করছিস? জাঙ্কুকের কথা শুনে তে চমকে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে ওঠে, তো আমি আমার রুমে থাকবো না তো কোথায় থাকবো? এখন তো তুই আমার বউ হয়ে গেছিস, তার মানে তুই এখন আমার সঙ্গে আমার রুমে থাকবি? পারবো না, আমি আমার রুম ছেড়ে কোথাও চলে যেতে পারবো না। আচ্ছা, তাহলে আজকের বাসরটা না হয় বউ রুমেই করি। কথাটা বলে জাঙ্কুক তে রুমের দরজাটা আটকিয়ে ভেতরের দিকে চলে আসে। মানে কি বলছো তুমি এসব? কেন, খারাপ কিছু বলে ফেললাম বুঝি? অনেক তো থেকেছিস আমার থেকে দূরে দূরে, এখন একটু কাছে আয়। তুমি আমার সব প্ল্যান ভঙ্গ করে দিয়েছো। কেন কেন, আমি আবার কি করলাম? আমার কত ইচ্ছে ছিল তোমার সাথে আমার ধুমধাম করে বিয়ে হবে, আর তুমি কি না? আর তুই কি করলি? আমার অনুপস্থিতিতে বিয়ের পিড়িতে বসে গেলি। আর একবার এই কথাটা বলে না, তোমাকে আমি খুনি করে
ফেলবো। কথাটা বলে তে জাঙ্কুকের মারার জন্য এগিয়ে গেলে তে তো পা পিছলে সেখানেই পড়ে যেতে নাই। তবে জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, তেকে পড়া থেকে বাঁচিয়ে দিয়েছে। দেখলি জামাইকে মারতে আসলে কি হয়, বেশ হয়েছে। আমি না ধরলে তো হাড় গোড় সব ভেঙে যেত, তখন কোমর ভাঙা বউ নিয়ে আমার সংসার করতে হতো। আর আমাকে খুন করবি? বিধবা হওয়ার শখ হয়েছে নাকি? মাত্র বিয়ে করেছি, একদিন হয়নি, আর এখনই জামাইকে মেরে ফেলবি? তাহলে তুমি একই কথা বারবার বলো কেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তাহলে একটু কাছে আয়, আদর করে দেই। সরো এখান থেকে, নিচের রুমে যাও, নির্লজ্জ ছেলে একটা। কথাটা বলে তে জাঙ্কুকের থেকে সরে যেতেই নেবে, কিন্তু জাঙ্কুক থেকে যেন আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। বউকে আদর করার জন্য যদি নির্লজ্জ হতে হয়, তাহলে আমি না হয় নির্লজ্জ ছেলেই থেকে যাই। জাঙ্কুক ভাইয়া, আমার লজ্জা করছে, প্লিজ এমন কথা বলো না। আর একবার ভাইয়া বলে না, দাঁতগুলো সব ভেঙে দেবো। এতগুলো বছর ভাইয়া ভাইয়া করে কানের মাথা খেয়ে ফেলেছিস, এখন তোর আর আমার বিয়ে হয়ে গেছে, একদম ভাইয়া ডাকবি না। তাহলে কি বলবো? জাঙ্কুক বলে ডাকবি। আমি এটা কখনোই বলতে পারবো না, আমার অনেক বেশি লজ্জা করবে। তাহলে আমি না হয় আমার লজ্জাবতীর একটু লজ্জাটা ভাঙাই। কথাটা বলে জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে এবং নিজের কপাল তের কপালে ঠেকিয়ে বলল, আই লাভ ইউ জান পাখি, আই লাভ ইউ। আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি জাঙ্কুক ভাইয়া, প্লিজ এখন ছাড়ো, আমার লজ্জা করছে। আজকে তো ছাড়তে পারবো না, আর আজকে তো আমাদের ফার্স্ট নাইট, কিভাবে ছাড়ি বল? কথাটা বলে জাঙ্কুক তের আরো কাছে চলে গিয়েছে এবং নিজের হাত দিয়ে তের বাহু পেঁচিয়ে ধরেছে। তে তো একটু ছটফট করছিল, জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে কিস করে দিয়েছে। হঠাৎ করে এভাবে কিস করাতে তে ভীষণ পরিমাণের অবাক হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর তেও রেসপন্স করতে শুরু করেছে। আর জাঙ্কুক আস্তে আস্তে তেকে ভালোবাসার চাদরে মুড়িয়ে ফেলছিল।